আমাদের মুখ্যমন্ত্রী সুরকার, আমাদের মুখ্যমন্ত্রী চিত্রকার, আমাদের মুখ্যমন্ত্রী গীতিকার, আমাদের মুখ্যমন্ত্রী বিকেলে ভোরের ফুল ফোটাতে পারেন। বরিশালের 1906 সালের কংগ্রেস অধিবেশন, মানুষ নৌকো থেকে ঝাঁপ দিচ্ছে আর বলছে বন্দে মাতরম, বন্দে মাতরম বলার জন্য অকথ্য ব্রিটিশের লাঠিচার্জ শুরু হলো। 1905 সালে ভারতের বঙ্গভঙ্গ আন্দোলনের প্রাণ শক্তি ছিল যে বন্দে মাতরম। যুগান্তর সমিতি, অনুশীলন সমিতি, যারা যত বিপ্লবী সংগঠন আছে তাদের সমস্ত পুস্তিকার উপরে লেখা থাকতো ওম বন্দে মাতরম। সেই বন্দে মাতরমের অঙ্গচ্ছেদ করে দিল কংগ্রেস 1937 সালে। 1937 সালে কংগ্রেস আওয়াজ তুলল যে বন্দে মাতরম গান গাওয়া কোনো মুসলমানের পক্ষে সম্ভব নয়, এখানে দেবী বন্দনা আছে, এখানে তানহি দুর্গা দশপ্রভু ধারিণী আছে, তাই নতুন করে বন্দে মাতরমকে আমাদের শিখতে হবে। আরে মেসিকে দেখতে যাবার প্রয়োজন কি আছে? আমাদের রাজ্যে যিনি মুখ্যমন্ত্রী আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার থেকে বড় ড্রিবলিং কি আর করতে পারে কোনোদিন? তিনি তো মেসিরও মেসি। ইন্দিরা গান্ধীর মৃত্যুকে সুপরিকল্পিতভাবে কাজে লাগিয়ে কেন্দ্রে যেদিন কংগ্রেসের সরকার প্রতিষ্ঠা হয়, সেদিন ইন্দিরা গান্ধীর মৃতদেহের সামনে দাঁড়িয়ে কংগ্রেসের স্লোগান তুলেছিল কলকাতা খুন করে। 10,000 শিখ ভাইদের রক্তে স্নান করে ওই কংগ্রেসীরা আবার আবার তুলেছিলেন যে জব তক सूरज चांद रहेगा इंदिरा तेरा नाम रहेगा। পশ্চিমবঙ্গের রাজনীতির আরেকটি মৌলিক পরিবর্তন সংঘটিত হয় ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে। দুর্ভেদ্য সিপিআইএম এর দুর্গের মধ্যে কিছু কংগ্রেসের প্রার্থী প্রচার না করে জয়লাভ করে গিয়েছিলেন। যে সংখ্যাগরিষ্ঠতা শ্রীমতী ইন্দিরা গান্ধী কোনোদিন পাননি, যে সংখ্যাগরিষ্ঠতা পন্ডিত জওহরলাল নেহরু তার জীবদ্দশায় পাননি, সেই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিলেন রাজীব গান্ধী। 400-র বেশি লোকসভা আসনে জয়লাভ করেছিলেন। কিন্তু সেদিন দাঁড়িয়ে অটল বিহারী বাজপেয়ী, যিনি 2.5 লক্ষের বেশি ভোটে পরাজিত হয়েছিলেন গোয়ালিয়রের মাধবরাও সিংহের কাছে, তিনি বলেছিলেন এই অন্ধকারের অবসান হবে, আবার সূর্যোদয় হবে, আবার পদ্মফুল ফুটবে ভারতবর্ষের মানুষের সামনে। মানুষ আমাদের নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেছেন যে সর্বভারতীয় রাজনৈতিক দল সারা ভারতবর্ষে মাত্র 2টো লোকসভার আসন আর 2জন নেতা অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি, আমাদের বিরুদ্ধে আওয়াজ তোলা হতো হাম দো হামারা দো। পরিবার পরিকল্পনার সবচেয়ে বড় উদাহরণ হলো বিজেপি। সেদিন আমাদের প্রবীণ নেতা লালকৃষ্ণ আদবানি কলকাতায় এসে বলেছিলেন, হ্যাঁ এটা ঠিক, হাম দো হামারা দো মগর বাংলাদেশ সে আনে দো। আজকে গোটা পশ্চিমবঙ্গের বর্তমান প্রক্রিয়া হয়ে গেছে শুধুমাত্র পশ্চিমবঙ্গের অনুপ্রবেশকে কেন্দ্র করে। আপনারা সাম্প্রতিককালে মেসিকে দেখলেন, মেসির বদলে টুসি দেখে অনেকে বাড়ি চলে এসেছেন হাজার হাজার টাকা খরচা করে। কেন যে মেসিকে দেখতে গিয়েছিলেন সে কথা কেউ বলতে পারবে না। মেসি এলেন, মেসিকে কিছু মানুষ চারিদিক থেকে ঘিরে রাখলো। সেদিনই যেন পশ্চিমবঙ্গের তরুণ প্রজন্মের সামনে একটা গণভোট হয়ে গেল। সারা ভারতবর্ষে এই ঘটনা নজিরবিহীন যে গোটা স্টেডিয়াম জুড়ে লক্ষাধিক মানুষ একটা সরকারকে চোর চোর বলে সম্বোধন করছেন। এর দৃশ্য আমরা অতীতে কোনোদিন দেখি। আরে মেসিকে দেখতে যাবার প্রয়োজন কি আছে? আমাদের রাজ্যে যিনি মুখ্যমন্ত্রী আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার থেকে বড় ড্রিবলিং কি আর করতে পারে কোনোদিন? তিনি তো মেসিরও মেসি। মেসিকে উনি ড্রিবল করা শিখিয়ে দেবেন। 2005 সালের অগস্ট মাস, মুখ্যমন্ত্রী তখন পশ্চিমবঙ্গে একলা, আমাদের সঙ্গে জোটে নির্বাচন হয়েছিল। দক্ষিণ কলকাতা কেন্দ্রে একমাত্র এনডিএ প্রার্থী, তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়ী হয়েছিলেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিআইএম আপনাদের ব্যারাকপুরে দেওয়াল লিখেছিল দিদি একা দিল্লি যাবে, সঙ্গে যাবে কে? সত্যিই তো তিনি একলা, কিন্তু তিনি একলা সেদিন লড়াই করেছিলেন সিপিএম এর ঔদ্ধত্যের বিরুদ্ধে, নীতিহীনতার বিরুদ্ধে, ভোটার লিস্টে কারচুপির বিরুদ্ধে,
মানুষের গণতান্ত্রিক অধিকারগুলোকে বাজেয়াপ্ত করে দেওয়ার বিরুদ্ধে। 2005 সালের অগস্ট মাসে মুখ্যমন্ত্রী ঢুকলেন লোকসভায়, একগুচ্ছ কাগজ ছুঁড়ে ফেলে দিলেন স্পিকারের টেবিলে, বললেন এই সমস্ত এটা হচ্ছে ভোটার তালিকা, আর এর মধ্যে বাংলাদেশিদের নাম ঢুকিয়ে সিপিএম পেছনে দরজা নিয়ে ক্ষমতা দখল করতে চায়। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে জল ছিল। সেদিন তিনি বলেছিলেন ওই যে অনুপ্রবেশ পশ্চিমবঙ্গে হয়েছে, শুধু পশ্চিমবঙ্গের মানুষের আর্থসামাজিক অবস্থার বিপন্নতা, এই অনুপ্রবেশের কারণে হয়নি, অনুপ্রবেশ হয়েছে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে। আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ওপার বাংলা এপার বাংলা করে এক, বিহার নিবে মিলেবে মিলিবে যাবে না ফিরে, সবাই থেকে যাবে আমাদের ভোট এই যন্ত্রের সাগর তীরে। কতদিন চলবে এই রাজনীতি? আজকে এর বিরুদ্ধে আমরা এসেছি আপনাদের। দেখুন, এই নির্বাচনটা বিজেপি বরং তৃণমূলের নির্বাচন নয়। পশ্চিমবঙ্গের মানুষ 2019 সালে একটা বাইনারি সেট করে দিয়েছে যে তৃণমূল কংগ্রেসকে হারাতে পারে বিজেপি। যারা মনে করবেন তৃণমূল কংগ্রেসকে জেতাতে হবে তারা ভোট দেবেন তৃণমূল কংগ্রেসকে, যারা মনে করছেন তৃণমূল কংগ্রেসকে সরাতে হবে তারা বিজেপিকে ভোট দেবেন। এটা রাজনীতি সচেতন মানুষের কাছে নতুন করে বুঝিয়ে দেবার কোনো প্রয়োজন নেই। বিগত নির্বাচনে শুরু হলো নো ভোট টু বিজেপির রাজনীতি, পিছনের দরজা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়ে দিতে চায় সিপিআইএম। সিপিএম পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে বলছে যে দিদি মোদী ঘটক, তারা বলছেন ইডি সিবিআই এর তদন্তের গতি চাই, তদন্তের গতিকে ত্বরান্বিত করতে হবে। আর সেই সিপিআইএম সেই তৃণমূল কংগ্রেসের হাত ধরে পার্লামেন্টে গিয়ে একসঙ্গে ওয়াকআউট করছে, বলছে ইডি সিবিআই এর এই অতি সক্রিয়তার বিরুদ্ধে, এই রাজনৈতিক বৈরাগ্যের বিরুদ্ধে, এটাকে রাজনৈতিক হাতিয়ার করবার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে তৃণমূলের সঙ্গে লড়াই করতে প্রস্তুত আছি। আসলে এই লড়াইটা আজকে শুধুমাত্র কোনো অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ নেই। এই লড়াইয়ের মধ্যে দিয়ে আজকে প্রতিষ্ঠিত হয়ে যাবে নির্বাচনে আগামী দিন পশ্চিমবঙ্গ বাংলাদেশ হবে না পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গেই থাকবে। আমরা তো কাজী নজরুল ইসলামের মধ্যে দিয়ে বাংলাকে চিনতে শিখেছি। আমরা তো সৈয়দ মুস্তফা আলী, সৈয়দ মুস্তফা সিরাজকে দেখেছি, আমরা এস ওয়াজেদ আলী পড়েছি। আজকের যে বা পশ্চিমবঙ্গ দাঁড়িয়ে আছে, যে অবস্থানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী আমাদের নিয়ে যাচ্ছেন, সেই অবস্থানটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। আমরা রবীন্দ্রনাথের গীতাঞ্জলি পড়েছি, মুখ্যমন্ত্রী আমাদের কথাঞ্জলি উপহার দিয়েছেন। রবীন্দ্রনাথ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় বানিয়েছিলেন নিজের জীবনের, নিজের পূর্বপুরুষের সমস্ত সম্পদকে শেষ করে দিয়ে, মুখ্যমন্ত্রী তার আবেগ দিয়ে রবীন্দ্রনাথের সামনে দাঁড় করিয়ে দিয়েছেন বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়। রবীন্দ্রনাথ গীত বিতান লিখেছেন, আমাদের মুখ্যমন্ত্রী কবিতা বিতান লিখে দিয়েছেন। আমাদের মুখ্যমন্ত্রী সুরকার, আমাদের মুখ্যমন্ত্রী চিত্রকার, আমাদের মুখ্যমন্ত্রী গীতিকার, আমাদের মুখ্যমন্ত্রী বিকেলে ভোরের ফুল ফোটাতে পারেন, আমাদের মুখ্যমন্ত্রী খড়গপুরের রাত জেগে সাইক্লোনের গতিমুখকে ঘুরিয়ে দিতে পারেন, আমাদের মুখ্যমন্ত্রী জগন্নাথ দেবকে ধরে পুরী থেকে সম্পূর্ণ টেনে নিয়ে এসে বিহার সমুদ্র তীরে বসিয়ে দিতে পারেন। আমরা তো সেই মুখ্যমন্ত্রীর কাছ থেকে আশা করব যে আপনি ভোটার লিস্টে শুদ্ধিকরণে আপনি যে কাগজগুলো ছুঁড়ে ফেলেছিলেন স্পিকারের টেবিলে, সেই কাগজগুলো পশ্চিমবঙ্গের মানুষের সামনে নিয়ে আসুন। আপনি বলুন পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ হয়েছে কি পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ হয়নি? সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র প্রদেশ তার নাম পশ্চিমবঙ্গ, আর একমাত্র জেলা যার নাম উত্তর 24 পরগনা। যেই জেলায় আমরা দাঁড়িয়েছি, এই জেলাতেই শাহজাহান নামক একজন সুশীল সমাজের প্রতিনিধি, ওই মনে হয় বসিরহাটের ওই দিকে থাকেন, উনি দানপত্র বলে এবং তদানীন্তন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এই ঘটনা দিয়ে বিবৃতি পর্যন্ত দিয়েছিলেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে বসে শান্তিনিকেতনে
বিবৃতি দিয়ে দিলেন যে আমাদের জনসংখ্যা কত, বলে আমরা যদি খাইতে পাই তাহলে ওই কটা রোহিঙ্গা কেন খাইতে পারবে না। পরিণতি কি হয়েছে তাকিয়ে দেখুন বাংলাদেশের কক্সবাজারের দিকে। আজকে বাংলাদেশ আজকে এই সমস্যায় জর্জরিত হয়ে গেছে। আজকে এই মাটি, ব্যারাকপুরের মাটি, যার সঙ্গে মঙ্গল পাণ্ডের ইতিহাস জড়িয়ে আছে, এই মাটির সঙ্গে সিপাহী বিদ্রোহের ইতিহাস আছে। এই মাটি বহু রাজনৈতিক উত্থান পতনকে, বহু শ্রমিক আন্দোলনকে, বহু রাজনৈতিক সংঘর্ষকে, অতিবাম আন্দোলনকে, তাদের সশস্ত্র বিরোধিতাকে দেহ মন দিয়ে স্পর্শ করেছে। এই মানুষকে চিন্তা করতে হবে আপনারা আগামী দিনে কোথায় যাবেন। কি তৈরি হয়েছিল পরিস্থিতি 1946 সালে, আর কি পরিস্থিতি তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই 2025 সালে। আজকে এই প্রজন্মকে নতুন করে তার নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। 1946 সালের গ্রেট ক্যালকাটা কিলিং এর আগে সুরাবর্তী তিনি বিহারের সমস্ত মুসলমান ভাই যারা আছেন পুলিশের অফিসার, তাদের কলকাতায় ডেকে নিয়ে এলেন। সমস্ত থানার ওসি হয়ে গেল মুসলিম। রাতারাতি কিছু মসজিদ থেকে লিফলেট বিলি করে দেওয়া হলো যে সমস্ত হিন্দু মহিলাদের, অল্প বয়সী সুন্দরী যারা আছে তাদের তুলে নিয়ে, এবং তাদের শুধু ধর্ষণ করেই তোমাদের কাজ শেষ হবে না, 28শে অক্টোবর একটা তারিখ পর্যন্ত ঠিক করে দেওয়া হলো যেদিন 3টে ইদ্দতকালের পরে তোমরা তাদের বিবাহ পর্যন্ত করতে পারো সম্মান করে। সেদিন কারা উঠে দাঁড়িয়েছে। এই পরিস্থিতি পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে। মহিলাদের ঠাই পর্যন্ত কেটে মধ্য কলকাতা, উত্তর কলকাতায় মাংসের দোকানে ঝুলিয়ে রাখা হয়েছিল মানুষের মনে আতঙ্ক তৈরি করার জন্য। যেদিন ভারতবর্ষের সশস্ত্র আন্দোলন, যেদিন অহিংস এবং সহিংস আন্দোলন আমাদের স্বাধীনতার রণতরীকে একটি নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিয়েছিল, 1937 সাল থেকে দাবি আরো জোরদার হল, पहले पाकिस्तान देना पड़ेगा तब भी भारत स्वाधीन होगा। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে মুসলিম লীগ আওয়াজ তুলল, ভারতের কমিউনিস্ট পার্টি তারা সেই আন্দোলনকে সমর্থন করে বলল মাইনরিটি হ্যাজ দ্য রাইট টু সেলফ ডিটারমিনেশন, আত্মনিয়ন্ত্রণের অধিকার চাই। আর তাই ভারত ভাগ মানতে হবে, তবেই ভারত স্বাধীন হবে। পাকিস্তান মানে কোনোদিন কোনো রাষ্ট্র ছিল না, পাকিস্তান মানে কোনোদিন কোনো জাতি ছিল না, পাকিস্তানের নিজস্ব কোনো সত্তা ছিল না। কিন্তু পাকিস্তানের প্রনেতা যারা ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন ইকবাল, ডক্টর ইকবাল। এখনো যার গান ভারতীয়রা গেয়ে চলেছেন, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, এই সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা উনি লিখেছিলেন 1904 সালে। আর সেই ইকবাল 1930 সালে লখনৌয়ের অধিবেশনে মুসলিম লীগের সভাপতিত্ব করে বক্তব্য রাখছেন যে পৃথিবীতে ইসলামের কোনো কাল হয় না, ইসলামের নির্দিষ্ট কোনো দেশ হয় না, কোনো সীমানা হয় না। যদি ভারতবর্ষে আত্মনিয়ন্ত্রণের অধিকারের দাবি প্রতিষ্ঠিত করতে হয়, যদি ইসলামকে মর্যাদা দিতে হয়, তাহলে ভারতবর্ষের মধ্যেই আরেকটা স্বাধীন ইসলামিক স্টেটের জন্ম দিতে হবে। জিন্নাহ তখন লন্ডনে, জিন্নাহর সঙ্গে এই মুসলিম লীগের প্রথম কোনো যোগাযোগ নেই। বেশভূষায়, খাদ্যাভাসে দূর দূর সঙ্গে কোনো ধর্মের জিন্নার সম্পর্ক নেই। জিন্নাহ 37 সালে এসে হঠাৎ বাংলা ভারতে ঘোষণা করলেন ये বন্দে মাতরম है क्या। আর 700 বছর বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম রবীন্দ্রনাথ গিয়েছিলেন। 1896 সালের কংগ্রেস অধিবেশনে বন্দে মাতরম গানটি সম্পূর্ণভাবে কংগ্রেসের অধিবেশনে জনপ্রিয় করা এবং সারা ভারতবর্ষব্যাপী ছড়িয়ে দেবার কাজ করেছিলেন রবীন্দ্রনাথের ভাগ্নে সরলা দেবী চৌধুরানী। আজকে বরিশালের ঘাট, বরিশাল নদীমাতৃক একটি জায়গা, বরিশালের 1906 সালের কংগ্রেস অধিবেশন, মানুষ নৌকো থেকে ঝাঁপ দিচ্ছে আর বলছে বন্দে মাতরম, বন্দে মাতরম বলার জন্য অকথ্য ব্রিটিশের লাঠিচার্জ শুরু হলো। 1905 সালে ভারতের বঙ্গভঙ্গ আন্দোলনের প্রাণ শক্তি ছিল যে বন্দে মাতরম। যুগান্তর সমিতি, অনুশীলন সমিতি, যারা যত বিপ্লবী সংগঠন আছে তাদের সমস্ত পুস্তিকার উপরে লেখা থাকতো
ওম বললে মাতারম, সেই বললে মাতারমের অঙ্গচ্ছেদ করে দিল কংগ্রেস 1937 সালে। 1937 সালে কংগ্রেস আওয়াজ তুলল যে বন্দে মাতরম গান গাওয়া কোনো মুসলমানের পক্ষে সম্ভব নয়, এখানে দেবী বন্দনা আছে, এখানে কান্তি দুর্গা দশপ্রভু লোক ধারিণী আছে, তাই নতুন করে বন্দে মাতরমকে আমাদের শিখতে হবে।